আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা সমাধান করার মাধ্যমে আমরা বল অধ্যায়ের ঘর্ষণ রিলেটেড ম্যাথগুলা কিভাবে খুব সহজেই সমাধান করা যায় সেটা দেখব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে একটা কোশ্চেন নিয়েছি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে 1 কেজি ভরের একটা স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলার উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবৎ প্রয়োগ করে। রাস্তার ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। ওকে ফাইন। এখন কোশ্চেনটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে ভালো মতো। এখানে মনে করো আমরা একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করলাম। সাপোজ 10 নিউটন বল প্রয়োগ করলাম। 10 নিউটন। মাথায় রাখবে, একটা বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হয় সেটার নাম হচ্ছে প্রযুক্ত বল। তাহলে এই বস্তুতে আমরা 10 নিউটন বল প্রয়োগ করেছি, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল, বুঝতে পারলাম? একটা বস্তুতে যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে প্রযুক্ত বল। এখন রাস্তার ঘর্ষণ বল 2 নিউটন, এই কথার মানে কি? দেখো, ঘর্ষণ বল মানে হচ্ছে বস্তুর তলে গতির বিপরীতমুখী যে একটা বাধা প্রদানকারী বল কাজ করে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। বিষয়টা কিরকম? এটাকে মনে করো আমরা এই সারফেসের উপর দিয়ে যদি নিয়ে যেতে চাই, তাহলে এই বস্তুর তলে গতির বিপরীতমুখী একটা বাধা প্রদানকারী বল কাজ করবে, এটাই হচ্ছে ঘর্ষণ বল। এখন ধরি আমরা এখানে ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। 2 নিউটন অর্থাৎ এই রাস্তার ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন, মানে গতির বিপরীতমুখী বাধা প্রদানকারী বল। তাহলে কার্যকর বল কি আমরা 10 নিউটন পাবো? ডেফিনেটলি পাবো না। কেন পাবো না? কারণ 10 নিউটন বল আমরা প্রয়োগ করেছি, কিন্তু রাস্তার ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন, অর্থাৎ এই 2 নিউটন বলে বাধা দিচ্ছে। তাহলে আমরা আলটিমেট বল যেটা পাবো এখানে সেটা হচ্ছে 10 নিউটন মাইনাস 2 নিউটন, অর্থাৎ 8 নিউটন। এটাই হচ্ছে কার্যকরী বল। বুঝতে পারছি? তার মানে আমরা যে বলটা প্রয়োগ করি সেটা হচ্ছে প্রযুক্ত বল, এবং রাস্তার ঘর্ষণ বল সেখান থেকে বাদ দেওয়ার পর যে বলটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে কার্যকরী বল। তার মানে এই কার্যকরী বলকে আমরা এফ নেট দ্বারা প্রকাশ করতে পারি। এটা সমান হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ প্রযুক্ত বলকে আমরা এফ পি দ্বারা প্রকাশ করতে পারি। আবার ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে আমরা যদি কার্যকর বল পেতে চাই, তাহলে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিতে হবে। প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে যে বলটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে কার্যকর বল। বুঝতে পারছি? আর এই কার্যকর বল যেটার কারণে বস্তুর ত্বরণ হয়। তার মানে এই যে 10 নিউটন বল এখানে প্রয়োগ করা হয়েছে, এই 10 নিউটন বলের কারণে এই বস্তুর ত্বরণ হবে না, বস্তুর ত্বরণ হবে এই 8 নিউটন বলের কারণে, যেটা কিনা কার্যকর বল। এই কনসেপ্টটা যদি বুঝে থাকো, তাহলে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। এখানে দেখো বলা হয়েছে যে 12 কেজি ভরের একটা স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলার উদ্দেশ্যে 50 নিউটন বল 8 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। অর্থাৎ এটা ধরো সেই বস্তু 12 কেজি ভরের, এই বস্তুটাতে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত নিউটন? 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে 8 সেকেন্ড পর্যন্ত। 8 সেকেন্ড। ওকে ফাইন। রাস্তার ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। ঠিকঠাক আছে? ওকে ফাইন। এখন কোয়েশ্চেন করছে গ নাম্বারে যে 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? আচ্ছা, বস্তুর বেগ বের করতে হলে আমাদেরকে ত্বরণ লাগবে। আর আমরা কি জানি, একটা বস্তুতে যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে প্রযুক্ত বল। একটু আগে আমরা শিখছি। তো প্রযুক্ত বল কখনোই ত্বরণ সৃষ্টি করে না। ত্বরণ সৃষ্টি করে কে? কার্যকরী বল। তার মানে আমাদেরকে এখান থেকে কার্যকরী বলটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি কার্যকরী বল F ইকুয়ালস টু, বা F দ্বারাই আমরা প্রকাশ করতে পারি, সমস্যা নেই। আর প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল F কে। বুঝতে পারছি? অর্থাৎ কার্যকর বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এখানে দেখো, এখানে আমাদের প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল কত?
50 নিউটন বল আমরা এখানে প্রয়োগ করছি। সো এটাই হচ্ছে আমাদের প্রযুক্ত বল 50 নিউটন। আবার রাস্তার ঘর্ষণ বল কত? 2 নিউটন, অর্থাৎ Fk ইকুয়ালস টু 2 নিউটন। তাহলে আমরা কার্যকর বল কত পাই? এখান থেকে কার্যকর বল পাইতেছি 50 নিউটন মাইনাস 2 নিউটন, তাহলে হচ্ছে 48 নিউটন, 48 নিউটন। আমি বাংলা আলাপগুলো লিখলাম না, যদিও তোমরা এটা লিখে নিবে যে আমরা জানি কার্যকর বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তখন তোমরা এটা লিখো। তাহলে আমরা এখান থেকে কার্যকর বল কত পেলাম? কার্যকরী বল এটা পাইছি হচ্ছে 48 নিউটন। এখন আমরা এই 48 নিউটন বল যেটা হচ্ছে আমরা এখানে পেলাম, সেটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে এই বস্তুর ত্বরণ সৃষ্টি করবে। বুঝতে পারছি? অর্থাৎ প্রযুক্ত বল কখনোই বস্তুর ত্বরণ সৃষ্টি করে না যদি ঘর্ষণ বল থাকে। যেটা কার্যকরী বল সেটাই হচ্ছে বস্তুর ত্বরণ সৃষ্টি করবে। তাহলে আমরা জানি F equals to ma, রাইট? F equals to ma। তাহলে এখান থেকে যদি আমরা ত্বরণ বের করি, a equals to আমরা কি লিখতে পারি? F ডিভাইডেড বাই m লেখা যায় না? অর্থাৎ এখানে F হচ্ছে বস্তুর ভর, কার্যকরী বল আমরা মাত্র কত পেলাম? 48 নিউটন, 48 নিউটন। আর বস্তুর ভর কি দেওয়া আছে না? m equals to 12 কেজি ভরের একটা স্থির বস্তু, অর্থাৎ এই বস্তুর ভর হচ্ছে 12 কেজি। বুঝতে পারছি? তো এটাই হচ্ছে m equals to 12 কেজি। তাহলে মানটা যদি আমরা বসিয়ে দিই 12, তাহলে 48কে 12 দিয়ে ভাগ করলে 4 12 48, ওকে, 4 ms ইনভার্স 2। বুঝতে পারছি? অর্থাৎ আমরা এই বস্তুর ত্বরণ পাইলাম তাহলে 4 ms ইনভার্স 2। এই বস্তুটা 4 ms ইনভার্স 2 ত্বরণে চলবে। আচ্ছা, আমাদেরকে বলছে যে 8 সেকেন্ডে বেগ বের করো। এখন আমরা বেগটা খুব সহজেই বের করে ফেলতে পারি। তাহলে আমরা জানি v cost, আচ্ছা এইটুকু মুছে দিই, আমরা জানি we know v equals to কি u plus at। আচ্ছা, u আদিবেগ, এই বস্তুর আদিবেগ কত? যেহেতু বলেই দিছে আমাদেরকে যে 12 কেজি ভরের একটা স্থির বস্তু, তার মানে এই বস্তুটার আদিবেগ কত? 0, ms ইনভার্স 1। বুঝতে পারছি? কোনো একটা বস্তুকে যখন স্থির বস্তু বলা হয় তখন সেই বস্তুটার আদিবেগ হচ্ছে 0, মানে বস্তুটা স্থির আছে। ওকে, এবং ত্বরণ আমরা মাত্রই পেলাম কত? 4 ms ইনভার্স 2, 4 ms ইনভার্স 2। ওকে ফাইন। আর টাইম হচ্ছে 8 সেকেন্ডে বলছে, তার মানে 8 সেকেন্ড হচ্ছে 8 সেকেন্ড আমরা বেগ বের করবো, তাহলে টাইম হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এখানে কত আসতেছে? ইউ তো 0 প্লাস এ কত? 4 ইন্টু এটা হচ্ছে টাইম হচ্ছে 8 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 4 8 32 ms ইনভার্স 1। অর্থাৎ বস্তুটা 8 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হলে 8 সেকেন্ড পর বস্তুটার বেগ হবে 32 ms ইনভার্স 1। বুঝতে পারছি? ওকে, এই কোশ্চেনটা যদি বুঝে থাকো তাহলে এরপরেরটা দেখি। এরপরের কোশ্চেনটাতে কি বলছে? এটা হচ্ছে 32 ms ইনভার্স 1 আসছে না? ওকে, এরপরের কোশ্চেনটা হচ্ছে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। ওই ব্যক্তির উদ্দেশ্য কি দেখো তো। এই যে বস্তুটাতে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে 8 সেকেন্ড পর্যন্ত, এবং রাস্তার ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন। এই বস্তুটাকে 3200 মিটার দূরে, অর্থাৎ 3200 মিটার দূরে এখানে ধরো একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে নিয়ে ফালাই দিবে। ঠিক আছে? এখানে নিয়ে ফালাই দিবে। এখন 3200 মিটার দূরে এই গর্তে ফেলানোর উদ্দেশ্যে সে হচ্ছে এত নিউটন বল এত সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করলো। এখন ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে মানে কি? মানে এই ব্যক্তি কি এই যে 8 সেকেন্ড পর্যন্ত এই বল প্রয়োগ করে তোমার 3200 মিটার দূরে এই বস্তুটাকে নিয়ে যাইতে পারবে কিনা। অর্থাৎ আমরা মোট অতিক্রান্ত দূরত্ব বের করব কার? বস্তুর। যদি মোট অতিক্রান্ত দূরত্ব 3200 মিটার আসে তাহলে এই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে।
আর যদি মোট অতিক্রান্ত দূরত্ব 3200 মিটার না আসে তাহলে এই বস্তুর উদ্দেশ্য এই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে না। এখন দেখো এখানে আমরা দূরত্ব বের করার ক্ষেত্রে দুইটা ওয়েতে বের করব। একটা ওয়ে হচ্ছে, একটু ভালো মতো বুঝো, যে একটা বস্তুতে আমরা যখন বল প্রয়োগ করি, যতক্ষণ বল প্রয়োগ করি এতক্ষণ কিন্তু বস্তুর স্মরণ হয়। আবার আমরা যখন বল প্রয়োগ করা বাদ দিয়ে দিই, অর্থাৎ বল প্রয়োগ না করি, তখন কিন্তু বস্তু একদম থেমে যায় না, তখনও কিন্তু বস্তু কি হয়, চলতে থাকে কিছু সময় ধরে। এই বস্তুটাতে আমরা ধরো 5 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করব, অর্থাৎ এখানে ধরি 1 সেকেন্ড আর এখানে ধরি আমরা 5 সেকেন্ড। বুঝতে পারছি? এখন একটু ভালো মতো বুঝো, যদি আমরা এই বস্তুটাতে 1 সেকেন্ড থেকে শুরু করলাম, 5 সেকেন্ড বল প্রয়োগ করব, এরপরে আর বল প্রয়োগ করব না, কিন্তু বস্তু কিন্তু ঠিকই যাচ্ছে সামনে। বুঝতে পারছি? বাট একটা সময় গিয়ে বস্তুটা স্থির হয়ে যাবে, তার মানে শেষ বেগ কি হবে, 0 হবে। আমরা 1 সেকেন্ড থেকে বল শুরু করছি, 5 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছি, এরপরে আর বল প্রয়োগ করিনি, কিন্তু বস্তু ঠিকই যাচ্ছে। তার মানে আমাদেরকে দুইভাবে দূরত্ব বের করতে হবে। একটা হচ্ছে যতক্ষণ আমরা বল প্রয়োগ করলাম এটা দিয়ে একটা S1 বের করতে হবে, এবং যখন আমরা বল প্রয়োগ করা বন্ধ করে দিই তখন বস্তুটা কত মিটার দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে হবে। তাহলে চলো এখানে খেয়াল করো, আমরা হচ্ছে বর্গ সমাধান করতেছি, বর্গ। এখন প্রথম ক্ষেত্রে বস্তুটাতে তো 8 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে, তাই না? তো ওই 8 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা, অতিক্রান্ত দূরত্বের তো অনেকগুলো সূত্র আছে, আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করব? আমরা ছোট গতে কিন্তু বস্তুর শেষ বেগ পাইছিলাম, তাই না, 25 m/s1। আর এখানে বস্তুর আদিবেগ দেওয়া আছে, বস্তুটা স্থির, তার মানে আদিবেগ কত, 0। তাহলে শেষ বেগ এবং আদিবেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে 8 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা খুব সহজ একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে S = V + U / 2 × T। এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না? তাহলে এটাকে ধরি আমরা S1, অর্থাৎ যতক্ষণ বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে কত সেকেন্ড, 8 সেকেন্ড পর্যন্ত। সো ওই 8 সেকেন্ডে একটা দূরত্ব বের করব, এবং পরবর্তী দূরত্বটা হবে যে যখন বল প্রয়োগ করা হয় নাই তখন বস্তুটা কত মিটার দূরত্বে গিয়েছে। তাহলে দেখো এখানে বস্তুর শেষ বেগ, আচ্ছা শেষ বেগটা কি আমরা গ নাম্বার থেকে পাই নাই, গ হতে পাই, এটা আগেই লিখে নিবা, গ হতে পাই শেষ বেগ V = 32 m/s1। ঠিক আছে, এটা আমরা গ হতে পাইছিলাম। তার মানে বস্তুর শেষ বেগ V = 32, ওকে ফাইন। এবং আদিবেগ কত, আদিবেগ হচ্ছে U = 0, এবং সময় হচ্ছে, সময় কত সেকেন্ড, 8 সেকেন্ড। এই মানগুলো জাস্ট আমরা এখানে বসাই দিই। তাহলে এটা হচ্ছে 32 + 0/2 ইন্টু কত সেকেন্ড, 8 সেকেন্ড, 8। তাহলে এটা আসতেছে, এটা কত আসবে বলো তো, 132/2 16 × 8, 128 মিটার, 128 মিটার। ঠিক আছে, অর্থাৎ বস্তুটাতে 8 সেকেন্ড বল প্রয়োগ করায় এই বস্তুটা 128 মিটার দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পারছি? বস্তুটা 128 মিটার দূরত্ব অতিক্রম করবে, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের S1 কত আসছে, S1 আসছে 128 মিটার। ওকে, 128 মিটার। এখন আরো অনেক কাজ আছে, দেখো এখানে 8 সেকেন্ড পর্যন্ত হচ্ছে বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, ওই 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আসছে, 128 মিটার। এখন আমাদেরকে বের করতে হবে যে যখন বল প্রয়োগ করা হয় নাই তখন বস্তুটার কত মিটার দূরত্ব অতিক্রম করেছে। দেখো এখন বস্তুতে যখন বল প্রয়োগ করা হয় নাই, 8 সেকেন্ড পর থেকে কিন্তু 8 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে, 8 সেকেন্ড পরে কিন্তু কি হয় নাই, বল প্রয়োগ করা হয় নাই। এখন এই বস্তুতে যদি বল প্রয়োগ করা না হয়, মানে এটা বাদ, এখন হচ্ছে আমাদেরকে এটা বাদ দিয়ে হিসাব করতে হবে, এখন কোনো বলই প্রয়োগ করা হয়নি। ঠিক আছে, 8 সেকেন্ড পরে হিসাব করতেছি আমরা, এখন আর এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই। এখন বল প্রয়োগ করা যদি নাও হয়, তাও তো একটা বস্তুর উপর ঘর্ষণ বল থেকে যায় না। একটা বস্তুতে যদি বল প্রয়োগ করে আমরা এটা স্মরণ ঘটাই, তখন যখন বল প্রয়োগ করব না তখন এই বস্তুটা কেন থামে?
কেন থেমে যায়? কারণ বস্তুর ঘর্ষণ বলের কারণে থেমে যায়। ঠিক আছে, তার মানে বস্তুর ঘর্ষণ বল ঠিকই থাকবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আবার আরেকটা ত্বরণ পাবো না। এখন কি আর 48 নিউটন বলের ওই ত্বরণটা পাবো না, কারণ এখন আর বল প্রয়োগ করা হইতেছে না। অর্থাৎ এখন শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করবে, আর কেউ না। এখন কোনো প্রযুক্ত বল নাই, কোনো শুধু জাস্ট এই ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল যদি এখন কাজ করে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি না যে এফ কে ইকুয়ালস টু এম এ। তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করি, এ ইকুয়ালস টু এফ কে ডিভাইডেড বাই এম। অর্থাৎ এফ কে কত? বস্তুর ঘর্ষণ বল, এটাই তো এফ কে, তাই না? এটা হচ্ছে 2 নিউটন, 2 ডিভাইডেড বাই এম হচ্ছে বস্তুর ভর 12 কেজি। তাহলে এটা আসতেছে কত? এটা আসতেছে ভাগ করলে 0.1717 এমএস ইনভার্স 2। বুঝতে পারছি কেন আমরা ত্বরণ বের করছি? কারণ দূরত্ব বের করার ক্ষেত্রে আমাদের ত্বরণটা লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা ত্বরণটা বের করে নিছি। এই ক্ষেত্রে বস্তুর ত্বরণ হচ্ছে 0.17 এমএস ইনভার্স 2। ওকে, ফাইন। এখন আমরা দেখো, আমরা দূরত্ব বের করব। তো দূরত্বের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি না, যে আমরা জানি we know that v square সমান u square minus 2 as। কারণ বল প্রয়োগ করা যখন হবে না, তখন এই বস্তুর কি আসলে ত্বরণ হবে নাকি মন্দন হবে? মন্দন হবে। এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, মাইনাস। ঠিক আছে, বল প্রয়োগ করা যখন হবে না তখন বস্তুর কি বেগ আস্তে আস্তে কমবে না? তা কমলে কি হয়? মন্দন হয়। সো এই জন্য হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। এখন দেখো, আমি একটু এই সাইডটা একটু মুছে দেই, বা আচ্ছা দেখো, এখন এই যে একটা বস্তু, এই বস্তুটাতে হচ্ছে এই যে বল প্রয়োগ করা হচ্ছে না, একটা সময় যায় কি বস্তুটা স্থির হয়ে যাবে না? শেষ বেগটা কি হবে? 0 হবে না শেষ বেগ? কারণ যতক্ষণ বল প্রয়োগ করা হয়েছিল তখন একটা শেষ বেগ ছিল, তাই না? কিন্তু এখন তো আর বল প্রয়োগ করা হয়নি, এখন শেষ বেগটা কি হবে? গিয়ে স্থির হয়ে যাবে বস্তুটা। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি শেষ বেগ 0 ইকুয়ালস টু আদি বেগ আছে একটা 8 সেকেন্ড পর্যন্ত বেগ কত ছিল? 32 এমএস ইনভার্স 1 না? ওইটাই হচ্ছে এখন আদি বেগ। বুঝতে পারছি? ওইটাই হচ্ছে কি আদি বেগ। তো ইউ স্কয়ার মাইনাস 2as। তাহলে আমরা লিখতে পারি যে 2as ইকুয়ালস টু ইউ স্কয়ার, বা আমরা s এর ভ্যালু বের করব। তো s ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2 ইনটু a। ঠিক আছে, আগে তো আমরা a বের করছিলাম, এটা আমরা a প্রাইম ধরতে পারি। এক্ষেত্রে এটা হচ্ছে a প্রাইম। হ্যাঁ, আগের দূরত্বটাকে ধরছিলাম আমরা s1, তো এটাকে আমরা s2 হিসেবে ধরতে পারি, s2। ঠিক আছে, আচ্ছা এখন আমরা s2 যদি বের করি, তাহলে u কত? আদিবেগ কত? আমরা ওইটার যে শেষ বেগ বের করছিলাম ওইটাই হচ্ছে এখন আদিবেগ 32 ms ইনভার্স 1। আর এটার ত্বরণ আমরা মাত্র পাইলাম, এটা হচ্ছে 0.17 ms ইনভার্স 2। ঠিক আছে, এখন এই মানগুলো জাস্ট আমরা এখানে বসায় দিই। 32 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু এর মান হচ্ছে 0.17। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? এখন জাস্ট আমরা যখন বল প্রয়োগ করা হয় নাই তখন অতিক্রান্ত দূরত্ব বের করতেছি। এটা আসবে এটা ক্যালকুলেশন করলে আসবে 372 মিটার। 372 মিটার, ঠিক আছে, 372 মিটার। এটা হচ্ছে অ্যাস্ট্রো। অর্থাৎ বস্তুতে যখন বল প্রয়োগ করা হয় নাই, তখন শুধু ঘর্ষণ বল কাজ করে। তার মানে এখন ঘর্ষণ বল দিয়ে আমাদেরকে ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের করলাম, তো এই সূত্র দিয়ে আমরা হচ্ছে s এর ভ্যালু বের করতেছি, 372 মিটার আসছে। আর এখানে আদি বেগটা মাথায় রাখবা, ওই 8 সেকেন্ডে যে বল প্রয়োগ করা হয়েছিল ওইখানে যে শেষ বেগটা হয়েছিল এটাই হবে এখন আদি বেগ। ওকে, তাহলে আমরা s1 পাইলাম, s1 পেয়েছিলাম হচ্ছে 128 মিটার এবং s2 পেয়েছি আমরা 372 মিটার। এখন আমরা দেখি মোট দূরত্ব কত হয়। তাহলে মোট দূরত্ব কত হবে? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু আমরা লিখতে পারি s1 প্লাস s2। তো s1 আমরা কত পেয়েছি? 128 মিটার, প্লাস
S2 কত পাইছি আমরা? মাত্র পেলাম হচ্ছে 372 মিটার, তাই না? এত মিটার। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা কত আসতেছে? 3072 পাইছি আমরা, তো এটা হবে 3200 মিটার, 200 মিটার, ঠিক আছে? 3200 মিটার, সরি 300 না, 3072 মিটার। সো 128 যোগ করলে হইতেছে 3200 মিটার। এখন তাহলে আমরা এটা কি মোট, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 3200 মিটার দূরই হচ্ছে ওই ব্যক্তি বস্তুটাকে নিয়ে যেতে চাইছিল, আর মোট অতিক্রান্ত দূরত্ব 3200 আছে। তার মানে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে।